কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই সুধা মায়ের রাঙা চরণ কমলে, প্রণাম জানাই আমার দীক্ষাচার্যর পদপদ্মে। আজকের সঙ্গে সভাপতি এবং সঙ্গে আগত ঠাকুরের প্রাণ প্রিয় ভক্ত শিষ্য শিষ্যাদের স্থান বিশেষে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, জয়গুরু সম্ভাষণ এবং ছোটদের নিগম আশিস। সভাপতি কর্তৃক আদিষ্ট হয়েছি ঠাকুরের ভাব বিনিময় করার জন্য। এই ভাব বিনিময় করাকালীন আমার ভাষাগত দিক থেকে বা অন্যভাবে অনেক ত্রুটি থেকে যাবে, সেই জন্য ঠাকুর মহারাজ তো ক্ষমা করবেনই, সেই সঙ্গে ভক্তমণ্ডলীর কাছেও আমি ক্ষমা প্রার্থী। ঠাকুরের একটা বাণী দিয়ে ভাব বিনিময় করছি। ঠাকুর একটা বাণীতে বলছেন যে মাটি যেমন স্তরে স্তরে সজ্জিত থাকে, ঠিক মানুষের জীবনটাও সেইভাবে স্তরে স্তরে সজ্জিত। তাই আমি যদিও অনেক দিন আগে ময়নাগুড়িতে ঠাকুরের চরণাশ্রয় লাভ করেছি, তার আগেই কিন্তু ঠাকুর মহারাজকে জ্ঞান হতে থেকেই দেখি যে জয়গুরু জয়গুরু বলে জানি। নিগমানন্দ নাম নাকি নাম সেসব জানি না, জয়গুরু বলেই জানি। যাই হোক, আমি প্রথম অবস্থায় ঠাকুরের সংস্রবে ভালোই ছিলাম। বিবাহ হওয়ার পরে জ্ঞান যেন ঠাকুরের কাছ থেকে একটু সরে গেলাম। যেমন ওই সারদামণির কথায় যে ছেলে যদি ধুলো কথা মাখে, মাকেই তো ঝেড়ে কোলে তুলে নিতে হয়, ঠিক তেমনি যেন আমি নিজেই যেন কেন যেন সরে গেলাম ঠাকুরের কাছ থেকে। আমার সহধর্মিণী যদি সঙ্গটঙ্গ নিত, আমি ব্যবসার খাতিরে মানে সঙ্গে যোগদান করতে হবে, সেটা যেন আমার কেমন একটা বিতৃষ্ণা, সঙ্গে যাব না, সঙ্গ হোক তারপরে যাব, কাজ নাই, সঙ্গের প্রতি যে টান সেটা নাই। ওই সহধর্মিণী যেটা করবে সেটাই আবার দায়িত্বটা ওরেই যেন। যাই হোক, সে গত হওয়ার পরে আমার জীবনে একটা বিরাট বিভীষিকা দেখা দিল। সেটা কি, আমার মনটা যেন কেমন উদাসীন হয়ে গেল। ব্যবসা বাণিজ্য সংসার কিচ্ছু আর ভালো লাগে না, যে আমাকে একদিন যেতে হবে। এইভাবে খুঁজি কিন্তু সান্ত্বনা পাই না। ঠাকুরের নামে নেই। ঠাকুর কি করে এর থেকে মুক্তি পাবো আমি? যাই হোক, এইভাবে কিছুদিন চলার পরে এমনকি মাঝখানে আত্মহত্যা করারও একটা প্রবণতা আমার মধ্যে জেগে গেল, যে কি করে কি করব, বিষ খেয়ে মরবো, না দড়ি ঝুলাবো, না ট্রেনে ঝাঁপাবো, এইরকম একটা মনের মধ্যে খুব উন্মাদনা দেখা দিল। যাই হোক, তখন ওই মাঝে মাঝে ঠাকুরের বই পড়তাম। করতে করতে করোনার প্রাক মুহূর্তে আমার ছোট মেয়ে কুচবিহারে নিয়ে গেল। সেখানে গিয়ে দীর্ঘ 2 মাস করোনার জন্য আটকা পড়ার পরে কেন যেন মনের মধ্যে একটা কেমন ভাব উদয় হলো। তারপরের থেকে সঙ্গে এই সার্বভৌম সঙ্গে যাওয়া, এই সার্বভৌম সঙ্গে গিয়েই মনের মধ্যে একটা ঠাকুরগত ভাব আমার জাগ্রত হলো। আমি প্রথম গেলাম অক্ষয় তৃতীয় উৎসবে 2012 সালে গয়েশপুর মাঠে। সেখানে ঠাকুরের অক্ষয় তৃতীয়ার 100তম উৎসব। সেখান থেকে আমার সূচনা ঠাকুরমুখী হওয়ার। যাই হোক, তারপরে অনেক সার্বভৌম সঙ্গে গেলাম, গিয়ে
ঠাকুর আমাকে সেই হাত থেকে যেন হাত ছেনে দিয়ে ডাকলো। এখন মোটামুটি আমি ওই সব চিন্তা থেকে ঠাকুর আমাকে সরিয়ে নিয়েছে। এখন ঠাকুরের চিন্তায় যেন দিন যায়, এই ভাবনা নিয়ে আমার দিনাতিপাত। এই যে গত সার্বভৌম ভক্ত সম্মিলনী হয়ে গেল, এখানে দীর্ঘদিন আগে আমাদের এখানে যে সহদেব মাস্টারমশাই ছিল, 6 মাস আগের থেকে ওনার সঙ্গে কথা যে মাস্টারমশাই বীরভূমেতে এবার সার্বভৌম ভক্ত সম্মেলন, গেলে পরে আপনার বাড়িতে দেখা করব। অনেক দিনে দেখা হয় না, একটা আন্তরিকতা। তো সহদেব মণ্ডল মাঝে মাঝেই ফোন করে, আমিও ফোন করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি উভয়ে। সহদেব মণ্ডলে ঠাকুর আমাদের উভয়ের জন্য সাক্ষাৎটা হয় এই সম্মেলনীকে উদ্দেশ্য করে। ঠিক সম্মেলনীর কিছুদিন প্রায় আগে একদিন সহদেব মণ্ডলকে ফোন করলাম। সহদেব মণ্ডল বললো যে দাদা, আমি আবার আগের অসুখটাতে অসুস্থ, 3-4 বছর পর পর নাকি এইরকম একটা উন্মাদনা হয়। আমার একটা খুব চিন্তা হলো, তাহলে এত আশা করে করলাম, এখন সহদেব মণ্ডল অসুস্থ হলে তো আর যাওয়া যাবে না, বা সেও আসতে পারবে না। তাই কিছুদিন পরে আবার সহদেব মণ্ডল ফোন করলো যে উমেশদা, আমি মোটামুটি সুস্থ হয়েছি, ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, আপনিও জানান যেন সম্মিলনীতে দেখা করতে পারি। সত্যি সত্যি ঠাকুরের কাছে প্রবল প্রার্থনা জানাইলাম, ঠাকুর আমাদের মনের বাসনা যেন পূর্ণ হয়। ঠিক ঠিক যেদিন আমরা পৌঁছিলাম তার আগের দিনেই ফোন করলাম যে আমরা 25 তারিখে রওনা দিয়ে 26 তারিখে এখানে আছি, আপনি 27 তারিখে চলে আসুন। ঠিক কথা মতো 27 তারিখ অসুস্থ অবস্থার মধ্য দিয়ে ছেলেকে নিয়ে বারবার ফোন করে আমি হয়ে আছি ওনার আশায়, কতক্ষণে আসবে, অন্য প্রোগ্রামগুলো বাদ দিয়ে ওনার এই পথে। যাই হোক, আসার পরে ওনারা পুলিশ ক্যাম্পের ওখানে দাঁড়াইছে, আমাকে ফোন করলো, আমি গিয়ে আনলাম। আনার পরে যে আমাদের মধ্যে একটা যে ভাবের আবেগ হলো, সত্যি সত্যি তখন ঠাকুরকে ভাবলাম, হে ঠাকুর, তুমি আমাদের মনের বাসনাটা উভয়ের পূর্ণ করেছো, তার জন্য আর কি বলি। যাই হোক, সহদেব মণ্ডল সবারই সঙ্গে দেখা হলো, একটা আলাদা আনন্দ অনুভব করলাম প্রসাদ পাওয়ার জন্য। ডেলিগেট তো নাই ওনার, যে ভিড়, সেই ভিড়ের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবক যুব সম্প্রদায়রা ছিল, যুব মিশন, তারাই প্রসাদের ব্যবস্থা করলো। যাই হোক, এই যে একটা আনন্দ লাভ করলাম, ঠাকুরের বিশেষ কৃপা ছিল জন্যেই, ঠাকুরের ভাবে ভাবিত ছিলাম জন্যেই ঠাকুর আমাদের উভয়েরই কথা রেখেছেন। যাই হোক, আমি আর আমার ভাবের কথা কি বলবো, ঠাকুরমুখী হয়ে যেন বাকি জীবনটা কাটাতে পারি, এই প্রার্থনায় ঠাকুর চরণে রাখছি। ঠাকুর, সাধনবিহীন জীবনে যদি আসে কবু সুসময়, সেই শুভক্ষণে তব আশীর্বাদ মোর পরে যেন রয়। আমরণ যেন অমলিন চিতে করিব সকল কাজ, বিশ্ব মাজারে তোমায় দেখি যেন নিত্য সকাল সাজ। জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু। উমেশ চন্দ্র বর্মনের ভাব বিনিময় ভালোই হয়েছে। আমি ঠাকুরের কাছে তার আধ্যাত্মিক উন্নতি কামনা করছি। এবার প্রথমে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী দীপালি বর্মন এবং পরে শ্রীযুক্ত শিবু সেন।